এখন মসজিদে ইসলামপন্থী এবং দেশপ্রেমিকদের উপরে হামলা শুরু করেছে। পরিষ্কার বার্তা দিতে চাই, 24 ঘন্টার মধ্যে নোয়াখালীর সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হলে পরবর্তী দায় সরকারকে নিতে হবে। দলবাজি করার ইচ্ছা যদি কোনো উপদেষ্টার থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো সচিবের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো নির্বাচন কমিশনারের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো পুলিশ কর্মকর্তার থাকে, তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন। কত বড় বাহাদুর আপনি, কত পাকা রাজনীতিবিদ, তখন আমরা দেখাবো। কিন্তু সরকারের অফিসে থেকে একটা দলের পক্ষে কাজ করবেন আর বাংলাদেশের মানুষ বসে বসে আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন। যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, যদি আপনারা মনে করেন দলকানা প্রশাসন হবেন, দলকানা প্রশাসন মানবে না জনগণ। দলকানা প্রশাসনের চরিত্র কি এবং তাদের পরিণতি কি? 2024 সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই, লড়াই হয়েছিল দলকানা প্রশাসনের বিরুদ্ধেও। শেখ হাসিনাকে দেশ ত্যাগ করার আগেও দলকানা প্রশাসনকে পিলারের খাম্বার সাথে ঝুলিয়ে রেখেছিল জনগণ। আমি সেই পরিণতির দিকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই। নতুন করে বাংলাদেশে আর কোনো দলবাজ প্রশাসন তৈরি হোক, যারা নোয়াখালী প্রকাশ্যে মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেন না, তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন, দেশের মানুষ তা বিশ্বাস করে না। এগুলো বন্ধ করুন, না হলে আবার জুলাইয়ের মতো আমরা রাজপথে নেমে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলা হবে, প্রতিবাদের আগুন জ্বালানো হবে, জনগণের অধিকার আদায়ের জন্য আবার জীবন বাজিয়ে রাখা হবে। অবশ্যই দলীয়করণের ব্যাপারে সতর্ক হতে হবে, নইলে স্বৈরাচারী ফ্যাসিবাদী প্রশাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে ঐক্যবদ্ধ লড়াই করেছে, আপনাদের বিরুদ্ধেও আগামী দিনে বাংলাদেশের মানুষ রাজপথে লড়াই করার জন্য নেমে যাবে। তখন কিন্তু কেউই আর পালানোর জায়গা পাবেন না। ঢাকা সহ সারা দেশে আমাদের পোস্টারগুলোর উপরে পোস্টার লাগান, আর কোনো জায়গা কি আপনাদের চোখে পড়ে না? একজন হাসতে হাসতে তাদেরই লোক বলেছিল, মাসুদ ভাই কি বলবেন, দুঃখের কথা, দলে তো এখন কর্মী নাই, ভাড়াটে সন্ত্রাসী এবং কতিপয় টোকায় শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয়। ওরা তো জানে না কোনটা জামাতের পোস্টার আর কোনটা আমাদের পোস্টার আর কোনটা অন্যদের পোস্টার। আপনারা এই দেউলিয়াত্বের জায়গায় পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর, এই দেউলিয়ায় পৌঁছেছেন জাহাঙ্গীরনগরের পর, এই দেউলিয়ায় পৌঁছেছেন চট্টগ্রামের নির্বাচনের পর, এই দেউলিয়ায় পৌঁছেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর। এখন জাতীয় অপেক্ষায় আছে, জাতীয় নির্বাচনের পর আপনারা জাতীয় দেউলিয়ায় পরিণত হবেন। আপনারা আওয়ামী লীগের সেই উত্তরসূরি যদি হইতে চান, আপনারা ঘোষণা দিন, আপনারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। আমরা মনে করি আপনারা হীনমন্যতা বুঝছেন এবং কোরআনের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে, নতুন প্রচেষ্টা বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে আপনাদেরকে লাল কার্ড দেখাবে। এই জুলাই সনদকে অবিলম্বে আইনি রূপ দিতে হবে এবং এটাকে সমস্ত প্রকার প্রশ্নের ঊর্ধ্বে রাখার জন্য আগামী নভেম্বরের ভিতরে গণভোটের মাধ্যম দিয়ে এটা পাশ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী জামাতের সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী দক্ষিণ জামাত আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন আজকের প্রোগ্রামে আর কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, অবিভক্ত ঢাকা মহানগরীর সম্মানিত সাবেক আমির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি, জাতীয় ঐক্যমত কমিশনে যিনি বিচার সংস্কার এবং দেশের আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের নিরলস প্রচেষ্টা চালিয়ে জাতীয় ভূমিকা পালন করছেন জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, উপস্থিত জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ঢাকাবাসী, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, আমি আপনাদের সামনে বিশেষভাবে দুটো কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন 2024 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন, অসংখ্য শহীদ, হাত এবং পাহারা পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের মাধ্যমে সেই বাংলাদেশকে মানবিক একটি বাংলাদেশে বিনির্মাণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। তার ধারাবাহিকতায় জাতীয় ঐক্যমত কমিশনের দিনের পর দিন, মাসের পর মাস দীর্ঘ আলোচনার ভিত্তিতে জাতীয় জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে, আমরা আজকে এখানে দাবি জানাতে চাই সেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের পথ অতি সত্বর সুগম করতে হবে। যারা আগামী দিনে মানুষের সুষ্ঠু ভোট নিশ্চিত করতে চায় না, তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না। যারা জনগণের ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে চায় না, তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না। যারা বাংলাদেশে আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ হোক, তারাই গণভোটের মাধ্যমে মানুষের অধিকারের প্রতি তারা শ্রদ্ধা দেখাতে চায় না। যারা গণভোট চায় না, মূলত তারা জনগণের গণশত্রুতে পরিণত হয়েছে। গণভোটের বিরোধিতাকারীরা জাতির শত্রু, জনগণের শত্রু। আমার ভাই এবং বন্ধুগণ, আমরা গণভোট চাই কেন? আমরা গণভোট চাই পোস্টার লাগানো হলে আপনারা দেয়ালে দেয়ালে দেখবেন একজন আর পোস্টারের উপর আর একজন পোস্টার লাগিয়ে দিচ্ছে। সকালে ব্যানার লাগালে দুপুরে ব্যানারগুলো খুলে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। আমরা জানতে চাই প্রশাসনের কাছে, যদি আজ ব্যানারের নিরাপত্তা না থাকে, পোস্টারের উপর আর একজন পোস্টার লাগিয়ে দেয়, এই রাজনৈতিক সৌজন্যতা যারা দেখাতে পারে না, তারা জনগণের ভোটের প্রতি সৌজন্যতা কি করে দেখাবে? অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার। আমি দু একজনের কাছে ফোন করে জানতে চেয়েছিলাম, ঢাকা সহ সারা দেশে আমাদের পোস্টারগুলোর উপরে পোস্টার লাগান, আর কোনো জায়গা কি আপনাদের চোখে পড়ে না? একজন হাসতে হাসতে তাদেরই লোক বলেছিল, মাসুদ ভাই কি বলবেন, দুঃখের কথা, দলে তো এখন কর্মী নাই, ভাড়াটে সন্ত্রাসী এবং কতিপয় টোকাই শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয়। ওরা তো জানে না কোনটা জামাতের পোস্টার আর কোনটা আমাদের পোস্টার আর কোনটা অন্যদের পোস্টার। আপনারা এই দেউলিয়াত্বের জায়গায় পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর, এই দেউলিয়ায় পৌঁছেছেন জাহাঙ্গীরনগরের পর, এই দেউলিয়ায় পৌঁছেছেন চট্টগ্রামের নির্বাচনের পর, এই দেউলিয়ায় পৌঁছেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর। এখন জাতীয় অপেক্ষায় আছে, জাতীয় নির্বাচনের পর আপনারা জাতীয় দেউলিয়ায় পরিণত হবেন। আমার ভাই এবং বন্ধুগণ, আমরা খুব বিস্মিত হই একটা দলের দেউলিয়াত্ব কোন জায়গায় পৌঁছলে। আপনারা যখন কথা বলেন গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত হবে, গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত না হয়ে গণভোট আরও 15 দিন পরে অনুষ্ঠিত হওয়ার মধ্যে পার্থক্য কি? এইটা একজন সাধারণ সম্মানিত রিকশাওয়ালা বোঝে,
কিন্তু আমাদের বড় দল যারা ক্ষমতায় চলে গেছে মনে করে তারা বুঝতে পারে না। আপনারা যে বুঝতে পারেন না তা নয়, আপনারা বুঝেও না বুঝার ভান করেন, এই কথাটা জাতি বুঝতে পেরেছে। গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না। হতে যে দেবে না। 4টা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর মাথা এমন গরম হয়েছে, এখন মসজিদে ইসলামপন্থী এবং দেশপ্রেমিকদের উপরে হামলা শুরু করেছে। পরিষ্কার বার্তা দিতে চাই, প্রধান অতিথি কথা বলবেন, 24 ঘন্টার মধ্যে নোয়াখালীর সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে পরবর্তী দায় সরকারকে নিতে হবে। উপদেষ্টা যিনি মাননীয় যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, যদি আপনারা মনে করেন দলকানা প্রশাসন হবেন, দলকানা প্রশাসন মানবে না জনগণ। দলকানা প্রশাসনের চরিত্র কি এবং তাদের পরিণতি কি? 2024 সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই, লড়াই হয়েছিল দলকানা প্রশাসনের বিরুদ্ধেও। শেখ হাসিনাকে দেশ ত্যাগ করার আগেও দলকানা প্রশাসনকে পিলারের খাম্বার সাথে ঝুলিয়ে রেখেছিল জনগণ। আমি সেই পরিণতির দিকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই। নতুন করে বাংলাদেশে আর কোনো দলবাজ প্রশাসন তৈরি হোক, যারা নোয়াখালী প্রকাশ্যে মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেন না, তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন, দেশের মানুষ তা বিশ্বাস করে না। আপনাদের গোয়েন্দা তৎপরতা কোন জায়গায় পৌঁছেছে? একের পর এক জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। আমরা মনে করি বর্তমান সময়ে যারা আর নির্বাচনে ভালো ফল করতে পারবেন না বলে হতাশ হয়ে পড়েছেন, তারা সহ ফ্যাসিস্টদের কিছু প্রশাসনের অংশের সম্মিলিত তৎপরতায় এই কার্যক্রম হতে পারে বলে দেশবাসী মনে করে। স্পষ্ট কথা বলতে চাই, এগুলো বন্ধ করুন, না হলে আবার জুলাইয়ের মতো আমরা রাজপথে নেমে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলা হবে, প্রতিবাদের আগুন জ্বালানো হবে, জনগণের অধিকার আদায়ের জন্য আবার জীবন বাজি রাখা হবে। সেই আহ্বান জানিয়ে আজকের এই কর্মসূচিতে এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি। আজকে আপনাদের জানা থাকার কথা, ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি, অনিবার্য কারণবশত এখানে উপস্থিত হতে পারেন নাই। তিনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। এখন আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। বক্তব্য রাখছেন মাওলানা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরীর দক্ষিণ জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা 8 আসন অর্থাৎ যে জায়গায় দাঁড়িয়ে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ করেছি, এই অঞ্চলের জামাত মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে
জামাত মনোনীত প্রার্থী ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সঞ্চালক ডক্টর মাসুদ সহ জাতীয় নেতৃবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই বিপ্লবে প্রায় 2000 লোক জীবন দিয়েছেন, প্রায় 40,000 লোক আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, কান হারিয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন। অনেকেই মানবতার জীবনযাপন করছে। এই ধরনের একটি গণ অভ্যুত্থানের পর আবার দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হবে, এটা বাংলাদেশের মানুষ কোনো সময় আশা করে নাই। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরেই উনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণেই তিনি বলেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার তিনি করবেন, গণহত্যার বিচার করবেন, ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করবেন, দুর্নীতির মাধ্যমে পাচারকৃত টাকা ফেরত আনবেন, দুর্নীতিবাজদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করবেন। আর যে মৌলিক সংস্কার উনি করতে চেয়েছিলেন, 6টি কমিশন উনি গঠন করেছিলেন। সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন সহ 6টি কমিশন সরকারের পক্ষ থেকে গঠন করা হয়েছে এবং সেই কমিটিগুলি দীর্ঘদিন ধরে এই দেশের লক্ষ কোটি টাকা খরচ করে কাজ করছেন। এই কমিশন কাজ করার পর জুলাই সনদের স্বাক্ষরও ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এরপরেও কেন আন্দোলন করতে হচ্ছে বাংলাদেশের মানুষকে, কেন আন্দোলন করতে হচ্ছে আমাদেরকে? এর প্রধান কারণ আমি বলবো ডক্টর ইউনূসের সরকার। কারণ জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি, জাতির কাছে দেওয়া অঙ্গীকার তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন। এর কারণ এই সরকার কোনো জনগণের নির্বাচিত সরকার নয়। এই সরকার গঠিত হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার। এই সরকার কোনো দলীয় সরকার নয়। এই সরকার কোনো দলের পক্ষে কাজ করবেন এইটাও জনগণ আশা করে না। কিন্তু আমরা লক্ষ্য করছি সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণেই এই প্রশাসন, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়নে করার ক্ষেত্রে বারবার গড়িমসি করছে বলেই জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে। এজন্য আমরা এই সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে, এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। বাংলাদেশের ইতিহাসে এর আগেও গণভোট হয়েছে 3 বার, কিন্তু কোনো সময় জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হয় নাই। এবার কেন একসাথে হওয়ার প্রশ্ন এসেছে? এর প্রধান কারণই হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হওয়া। এ কারণেই গণভোটের একদিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের কথা কেউ কেউ বলছেন, আর সরকার বাহাদুর চুপচাপ আছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আপনারাও নির্বাচিত সরকার নয়। আবার যাদের কথায় আপনারা লাফালাফি করতেছেন তারাও এমন কোনো দল না। তারা যদিও 5ই আগস্টের পর দেশের মালিক ভাব হয়ে গেছে তাদের, তবে একটু কমছে এখন। ডাকসু, রাকসু, চাকসু আর জাকসু নির্বাচনের পর একটু ভাব কমছে না? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বলি জনগণ যদি তাদেরকে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নাই, তারা সরকার চালাবে।
কিন্তু ভোটের আগেই নিজেরা সরকার সরকার ভাব, এই ভাব বাংলাদেশের জনগণ মেনে নেবে না। তার কারণ এখন যে সরকার আছে, সরকারকে বলবো, জুলাই বিপ্লব যে হয়েছে এটা কোনো দলের নেতৃত্বে হয় নাই, এটা কোনো নেতার নেতৃত্বেও হয় নাই। এই জুলাই বিপ্লব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আন্দোলন শুরু করেছে কোটা সংস্কারের দাবিতে। সেই দাবিতে যখন জুলুম নির্যাতন চালানো হয়েছে, পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ছাত্রদেরকে, সেই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, সকল শ্রেণী পেশার মানুষ, দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলার মধ্য দিয়ে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে মামুর বাড়ি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু ওই জনগণ এখন আছে না নাই? সুতরাং সরকারকেও বুঝতে হবে, সব দলকেও বুঝতে হবে, এই জনগণ এখনো আছে। শহীদ হয়েছে মাত্র 2000, আহত পঙ্গু হয়েছে মাত্র 40,000, আর বাকি কোটি কোটি মানুষ এখনো জীবিত আছে না? কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে অতীতে যেমন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে, আবার যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে। কাজেই এ কথা কারুরই ভোলা উচিত নয়। এই দেশ কারুর বাপেরও না, কোনো পরিবারেরও না। এই দেশ হলো বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের 18 কোটি মানুষ। আর সরকারের কাছে আমরা বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য জুলাই বিপ্লব হয়েছে, এখনো আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে বাংলাদেশের গ্রামে গঞ্জে। জুলাই বিপ্লব হয়েছে, এখনো মিটিংয়ে বাধা দেওয়া হচ্ছে। জুলাই বিপ্লব হয়েছে, এখনো দলীয়করণের ভূত সরকারের মধ্য থেকে যায় নাই। আমাদের ডক্টর মাসুদ বলেছেন, এক সময় দলকানা লোকেরা প্রশাসনে ছিল, সেই দলকানা লোকদের পরিণতি কি হয়েছে এটা আপনাদের জানেন, পুলিশ কর্মকর্তারাও জানেন, সিভিল প্রশাসনের লোকেরাও জানেন তারা কোন দুরবস্থায় আছে। আবারও যদি এই দলীয়করণের চিন্তায় আপনারা ব্যস্ত হয়ে যান, আমাদের কাছে খবর আছে কোনো জেলার ডিসি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওই জেলার এক নেতাকে জিজ্ঞাসা করে, সবাই চাপ দিতেছে, আমি এখন কি করব। তা আপনার তো ডিসি থাকাই উচিত না, আপনার ডিসি থাকা উচিত নয়, আপনার সচিব থাকার যোগ্যতা নেই, আপনার উপদেষ্টা থাকার কোনো অধিকার নেই। আপনারা দলবাজি করার জন্য এখানে এসেছেন, দলবাজি করলে আমাদের মতো রাজপথে নেমে আসেন। দলবাজি করার ইচ্ছা যদি কোনো উপদেষ্টার থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো সচিবের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো নির্বাচন কমিশনারের থাকে, দলবাজি করার ইচ্ছা যদি কোনো পুলিশ কর্মকর্তার থাকে, তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন। কত বড় বাহাদুর আপনি, কত পাকা রাজনীতিবিদ, তখন আমরা দেখাবো। কিন্তু সরকারের অফিসে থেকে একটা দলের পক্ষে কাজ করবেন আর বাংলাদেশের মানুষ বসে বসে আঙ্গুল চুষবে, এটা মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন, সবারই বোঝা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আগে একজন টকশোতে একজন সিনিয়র নেতাকে জিজ্ঞাসা করছেন যে ভাই আর 3 দিন পরে তো, মানে উপস্থাপক জিজ্ঞাসা করছেন যে আর 3 দিন পরে তো ডাকসু নির্বাচন, কি বুঝতেছেন? কই কেন, ছাত্রদল পূর্ণ প্যানেলে বিজয়ী হবে। মানে কি বাহাদুরি ভাব দেখছেন না? এরপরে বলছে যে কেন আপনারা কিভাবে বুঝলেন যে ভোট তো এখনো হয় নাই, কেমনে বুঝলেন যে পূর্ণ প্যানেল বিজয়ী হবে? ছাত্রদল ছাড়া মানুষ আর কাক ভোট দিবে? মানে কি জমিদারি ভাব আর কি, মানে মানুষ বাধ্য ওনাদেরকে ভোট দিতে। ওই দিন শেষ হয়ে গেছে ভাইরা আমার, ওই দিন বাংলাদেশে আর নাই। ওই দিন ভুলে যান, ওই দিন ভুলে যান, ভুলে যান, ভুলে যান, ভুল করবেন। টের পান নাই আপনারা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের ভিপি ভোট পাইছে 3000 আর শিবিরের ভিপি ভোট পাইছে 12,500। আপনারা টের পাইতেছেন না? বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে
এরকম একটা নীরব ভোট বিপ্লব করবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, সবার অধিকার সমান, সবার লেভেল প্লেইং তৈরি করুন, সবার অধিকার নিশ্চিত করুন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করুন এবং দলীয়করণের ব্যাপারে সতর্ক হয়ে যান। অবশ্যই দলীয়করণের ব্যাপারে সতর্ক হতে হবে, নইলে স্বৈরাচারী ফ্যাসিবাদী প্রশাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে ঐক্যবদ্ধ লড়াই করেছে, আপনাদের বিরুদ্ধেও আগামী দিনে বাংলাদেশের মানুষ রাজপথে লড়াই করার জন্য নেমে যাবে। তখন কিন্তু কেউই আর পালানোর জায়গা পাবেন না। এজন্য আসুন আমরা আগামী দিনে জুলাই সনদের বাস্তবায়নের জন্য নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, গণভোট দিতে হবে, নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। গণভোটের ভিত্তিতে, জুলাই সনদের ভিত্তিতেই আগামী মধ্য ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এই দাবি যদি করা না হয়, আমাদের যে আন্দোলন চলছে, এই আন্দোলন চলতেই থাকবে আগামী দিনে ইনশাআল্লাহ। এই আন্দোলন কেউ ঠেকাতে পারবেন না। সেই আহ্বান জানিয়ে প্রশাসনকে নিরপেক্ষ, সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উপস্থিত নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি জনতা জনাব রফিকুল ইসলাম খান, উপস্থিত সাংবাদিক বন্ধুরা, সমবেত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য দীর্ঘদিন ধরে ঐক্যমত্য কমিশনের মাধ্যম দিয়ে যে আলাপ আলোচনা করে যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, এই জুলাই সনদকে যদি আইনি রূপ না দেওয়া যায়, তাহলে এই জুলাই সনদ একটি কাগজে লিপিবদ্ধ কপি ছাড়া আর কিছুই হবে না। কাজেই বাংলাদেশের 18 কোটি মানুষকে আমরা বলতে চাই, এই জুলাই সনদকে অবিলম্বে আইনি রূপ দিতে হবে এবং এটাকে সমস্ত প্রকার প্রশ্নের ঊর্ধ্বে রাখার জন্য আগামী নভেম্বরের ভিতরে গণভোটের মাধ্যম দিয়ে এটা পাশ করতে হবে। অনেক রাজনৈতিক দল বলছেন গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন একদিনে হবে। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নির্বাচন নাই, জাতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয় নাই, মারামারি হয় নাই, ব্যালটে সিল মারা হয় নাই, কেন্দ্র দখল হয় নাই এবং কেন্দ্রের নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছে। আমরা এরকম প্রশ্নবিদ্ধ একটি জায়গায় আমাদের শহীদদের রক্তের বিনিময়ে নিয়ে আসা এই জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করতে চায় না। কাজেই অবিলম্বে এটাকে কি করতে হবে? আইনি ভিত্তি দেওয়ার জন্য নির্বাচন দিতে হবে। ইতিমধ্যে আমরা দেখছি প্রশাসনের অনেকে বিভিন্ন দলের পকেটে চলে গিয়েছেন। প্রশাসনকে দলীয়করণ বন্ধ করতে হবে, সবার জন্য মাঠ সমতল করে দিতে হবে এবং আমরা বলতে চাই, দীর্ঘ 15টি বছর তিনটি বার আমরা ভোট অধিকার প্রয়োগ করতে পারিনি। এবার আমরা বাংলাদেশের মানুষের ভোট অধিকার প্রয়োগের মাধ্যম দিয়ে গণতন্ত্রকে আমরা সুসংহত করতে চাই। সবশেষে বলতে চাই, আসুন দলমত
পথ সব কিছু ভেদাভেদ ভুলে যে জুলাইয়ের স্পিরিট ধারণ করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামী ঘোষিত এই কর্মসূচির সাথে আপনারা ঐক্যমত পোষণ করুন, নতুন বাংলাদেশ গড়ে তুলুন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জাতীয় জুলাই সনদের বাস্তবায়নের আদেশ জারি, তার ভিত্তিতে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবিতে আজকের এই বিশাল সমাবেশে পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি, সংসদীয় আসন ঢাকা ৫-এর সম্মানিত জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব মোহাম্মদ কামাল হোসেন। বক্তব্য রাখছেন জনাব কামাল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে এবং সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিতে দেশব্যাপী বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচির সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েব আমির, ঢাকা ৮ আসনের সম্মানিত নমিনি জননেতা জনাব ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব রফিকুল ইসলাম খান, সঞ্চালক ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি এবং বিপ্লবী জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাজার হাজার রক্তের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে আমরা যে এই জুলাই গণ অভ্যুত্থান করেছি, শহীদদের রক্তের বিনিময়ে যেই সরকার গঠিত হয়েছে, এই সরকারের কাছে দাবি উত্থাপন করতে হবে। এটা আমরা কখনো কল্পনা করি নাই। বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, 18 কোটি মানুষের অধিকারের বিরুদ্ধে যেই ফ্যাসিস্ট বাংলাদেশের মানবতার বিরুদ্ধে বুলডোজার চালিয়েছিল, 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে তাড়িয়েছে। ওই জালিমরা পালিয়েছে। বাংলাদেশে এখনো জুলুম বলবৎ রয়েছে। আমরা জুলুমের বিরুদ্ধে 17 বছর সংগ্রাম করেছি। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ, আমাদের হাজার হাজার নেতা কর্মীকে আমরা হারিয়েছি। আমাকে, আপনাকে যদি আবারও সেই একই বয়ানের বিরুদ্ধে কথা বলতে হয়, আমরা মনে করি এটা দুঃখজনক। বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসেবে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক এবং বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা বলে দিতে চাই, আমাদের যে দাবি, এটা কোনো জামাত ইসলামীর দাবি নয়, এটা হচ্ছে 18 কোটি মানুষের দাবি। আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। দলীয়করণের
জাতাকালে পৃষ্ঠ ছিলাম, আমরা কথা বলতে পারি নাই। আবারও যদি সেই বয়ান, সেই দলীয়করণ, সেই আওয়ামী আপনারা আওয়ামী চরিত্রে আবির্ভূত হতে চান, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আমরা সকলে যেই অধিকারের জন্য আমরা রক্ত দিয়েছি, আমাদের ওই অধিকার বাস্তবায়নের জন্য প্রয়োজনে সারা বাংলাদেশে এমন আন্দোলন, এমন প্রতিরোধ, এমন গণজাগরণ তৈরি করা হবে, কোন দলীয়করণ কোন অবস্থায় আমরা মেনে নিব না। সংগ্রামী উপস্থিতি, তাই আসুন দল মত নির্বিশেষে, সকল শ্রেণী পেশা নির্বিশেষে সকলকে বলতে চাই, আমরা নোয়াখালীতে আমাদের মসজিদকে রক্তাক্ত দেখেছি। আপনারা আওয়ামী লীগের সেই উত্তরসূরি যদি হইতে চান, আপনারা ঘোষণা দিন, আপনারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। আমরা মনে করি আপনারা হীনমন্যতা বুঝছেন এবং কোরআনের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে, নতুন প্রচেষ্টা বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে আপনাদেরকে লাল কার্ড দেখাবে। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য হবে। এরপর আমাদের এই মিছিল এখান থেকে শুরু করে আমরা কাকরাইল মোড়ের দিকে যাব ইনশাল্লাহ। নেতৃবৃন্দের আগে, সাংবাদিকদের আগে আপনারা কেউ যাবেন না। সভাপতির এখন সমাপনী বক্তব্য, তারপরে আমাদের নেতৃবৃন্দ, সাংবাদিক যাওয়ার পরে আপনারা যাবেন। সংগ্রামী প্রধান অতিথি, উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামী ঢাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আমরা প্রধান অতিথির বক্তব্য শুনেছি। এখনই আমাদের বিক্ষোভ মিছিল শুরু হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, অবিলম্বে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, অবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন এবং নভেম্বরে গণভোট দিয়ে এই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করুন এবং পিআরের মাধ্যমে নির্বাচন এবং ওই ফ্যাসিস্টদের দোসরদেরকে, জাতীয় পার্টি সহ সকল ওই দোসরদেরকে আমরা নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি সহ আমাদের এই 5 দফা দাবি আদায়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার উদ্যত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এখনই মিছিল শুরু হবে।